any violent, harmful, or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি অস্মিতা রয়েছি আপনাদের সাথে। চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। নববর্ষের আগে উদয়পুর সৈকত থেকে পুলিশের হাতে উদ্ধার হলো বিপুল পরিমাণ অবৈধ মদ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে দীঘা থানার পুলিশ উদয়পুর সৈকত এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করা হয় এবং গ্রেপ্তার হয় দুইজন। ধৃত দুজনের নাম হলো হরেকৃষ্ণ বেরা এবং প্রদীপ পট্টনায়ক। দুজনের বাড়ি প্রতিবেশী ওড়িশা রাজ্যে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি নববর্ষ উপলক্ষে অবৈধভাবে মদ বিক্রয়ের উদ্দেশ্যে মদ মজুত করে রেখেছিল। অভিযানে আনুমানিক 930 বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিয়ার এবং 324 বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের থানায় এনে বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট এর ধারা অনুযায়ী মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, চলমান রয়েছে। আজকে সকালবেলা 10টা নাগাদ আমাদের দীঘা থানা একটা বিশেষ সূত্রে খবর পায় যে আমাদের দীঘা থানার অন্তর্গত উদয়পুর বলে বিচের কাছে কিছু লোক অবৈধ মদ বিক্রি করছে। সেই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ওখানকার যিনি ডিএসপি ডিএনটি আছেন উনি আমাদের এসপি স্যারকে জানান এবং ওনার নির্দেশ মতো আমাদের একটা টিম ওখানে রেড কন্ডাক্ট করে। ওই উদয়পুরে যখন আমরা এই রেডটা কন্ডাক্ট করি, ওখান থেকে আমরা দুজন লোককে অ্যারেস্ট করি এবং তাদের কাছ থেকে প্রায় 930 বোতল বিভিন্ন কোম্পানির বিয়ার উদ্ধার করা হয় এবং প্রায় 324 বোতল মতো আমরা বিভিন্ন ব্র্যান্ডেড অন্যান্য মদ সিজ করা হয়। পরবর্তীকালে এই দুজনকে আমরা থানায় নিয়ে আসি। এই দুজনের মধ্যে একজনকে নাম হরেকৃষ্ণ বেরা এবং অন্যজন হচ্ছে প্রদীপ পট্টনায়ক। এরা দুজনেই আমাদের পার্শ্ববর্তী উড়িষ্যার তালসারি মেরিন কোস্টাল থানার অন্তর্গত বাসিন্দা এবং আমরা এটার বিশেষে একটা কেস স্টার্ট করেছি দীঘা থানাতে বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট অনুযায়ী এবং আমরা এই কেসের পরবর্তীকালে যা যা প্রসিডিওর আছে এসওপি ফলো করে সেগুলো কন্টিনিউ করব এবং এই জাতীয় কাজ আমাদের জেলা পুলিশ কন্টিনিউ করবে, কারণ আমাদের কাছে খবর আছে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে আমাদের এই ফেস্টিভ টাইমে দীঘা এবং তার পার্শ্ববর্তী যেগুলো আমাদের ট্যুরিস্ট প্লেস আছে সেখানে বহু এরকম ইলিগাল অ্যাক্টিভিটি করবার জন্য কিছু লোক জড়ো করেছে। যখনই আমরা যেরকম খবর পাচ্ছি আমরা ডিস্ট্রিক্ট পুলিশ থেকে সেটার অ্যাকশন নিচ্ছি। আপনাদের মাধ্যমে আমরা জানাবো যদি আপনারা এরকম কোনো কিছু আপনাদের নজরে আসে তাহলে আমাদের যে ডিস্ট্রিক্ট পুলিশ কন্ট্রোল রুম নাম্বার আছে বা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা আপনাদের মাধ্যমে সার্কুলেট করেছি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা চাইলে আমাদেরকে তৎক্ষণাৎ জানাতে পারেন। যেটা দীঘার প্রত্যেকটা জায়গাতে আমরা নাম্বারটাকে সার্কুলেট করেছি, সেইটার মাধ্যমে আপনারা জানালে আমরা দৈনন্দিন অ্যাকশন নেব। রামনগরের ভূমিপুত্র কবি সন্তোষ করকে সম্বর্ধনা দিল সাংস্কৃতিক ও সমাজসেবী সংগঠন রবিতীর্থ। শঙ্করপুর সমুদ্র সৈকতের লেখক সন্তোষ করের সামুদ্রিক উপন্যাস মুক্তা মাছ স্থান পেয়েছে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে। সামুদ্রিক মৎস্যজীবীদের নিয়ে লেখা সন্তোষ করের উপন্যাস স্থান পেয়েছে ঝাড়খণ্ডের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে। সেই সন্তোষ করকে সম্বর্ধনা দিল রামনগরের সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন রবিতীর্থ। রামনগর রবিতীর্থের পক্ষ থেকে প্রখ্যাত কবি, গল্পকার ও ঔপন্যাসিক সন্তোষ করকে বিনম্র নিবেদন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য তথা সমাজসেবী দীপক সার, অবসরপ্রাপ্ত অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কবি ও সংস্থার সভাপতি বৃন্দাবন গিরি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কবি সুকুমার মিশ্র, চিকিৎসক, কবি ও প্রাবন্ধিক আলোকনাথ মিশ্র, লেখক ও অধ্যাপক গৌতম প্রামাণিক, বৃক্ষপ্রেমী অধ্যাপক সত্যসুন্দর সামন্ত, সংস্থার সম্পাদিকা পিউলি নন্দ পণ্ডা প্রমুখ। সভায় সম্বর্ধনা দেওয়া হলো মাননীয় সম্মানীয় সন্তোষ কর মহাশয়কে, যিনি উপন্যাস লিখেছেন মুক্ত মাছ, যা রাঁচি ইউনিভার্সিটিতে সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে। এটা আমাদের কাছে গর্বের বিষয়, আনন্দের বিষয়, কারণ এই এলাকায় যে সমস্ত জেলে ধীব সম্প্রদায়ের মানুষ বসবাস করেন ওনাদের কথা ছাত্রছাত্রীদের কাছে উঠছে। ঝাড়খণ্ডের রাঁচিতে ছাত্রছাত্রীদের কাজ অব্দি পৌঁছাচ্ছে, রাজ্যের বাইরে ব্যাপারটা ছড়িয়েছে। এটা খুব গর্বের বিষয়, আনন্দের বিষয়, কারণ এই ধীবরদের জীবনযাত্রা, তাদের যে দুর্বিষহ জীবন,
আর মানে অনিশ্চয়তার জীবন, কোন দিন ঝড়ের মুখে পড়তে হচ্ছে, লড়াই করছেন মানে সমুদ্রের সঙ্গে ঝড়ের সাথে, দিয়ে মাছ ধরে এনে আমাদের মুখে তুলে দেন। কখনো কখনো তারা বাড়িও ফিরতে পারেন না, তাদের পরিবারের অবস্থা বা বিভিন্ন ক্ষেত্রে যে বিভিন্ন চিত্রগুলো এই বইয়ের মধ্যে রয়েছে, আলোচিত হয়েছে, তা সত্যি খুব ভালো লেগেছে। সাহিত্যগুণ এই বইটার মধ্যে প্রচুর রয়েছে এবং আমি পুরো বইটা পড়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি। এসআইআরের শুনানি নোটিশ আসতেই বিপর্যয়, আতঙ্কিত হয়ে নিজের জীবনদীপ নেভালেন রামনগরের বৃদ্ধ। আতঙ্কের নাম এসআইআর, শুনানির নোটিশ আসতে চিন্তায় নিজের অমূল্য জীবন শেষ করলেন এক বৃদ্ধ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার সাদি এলাকায়। নিহতের নাম বিমল সি, বয়স ৭৫। পরিবারের অভিযোগ, বাড়িতে এসআইআরের ইনকোয়ারির নোটিশ আসে। সামনের শুক্রবার যাওয়ার কথা ব্লকে। নোটিশ আসতেই চিন্তিত ছিলেন। ছেলেকে বলতেন কি কি কাগজ জমা করতে হবে, কি করতে হবে। এই নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন বিমল সিং। চিন্তা আরও বাড়িয়ে তোলে ২০০২ সালের ভোটার লিস্টে তার নাম ছিল না, তাই তিনি গলায় ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেন। এমনই অভিযোগ পরিবারের লোকের। তবে ঘটনার পর তদন্তের স্বার্থে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে রামনগর থানার পুলিশ। দীপক সিং, বাড়ি সাদি। যে মারা গেছেন তার কি নাম? বিমল সিং, কে হন আপনার বাবা। মারা যাওয়ার কারণটা কি বলে মনে করছে? এনআরসির জন্য নোটিশ এসছে বাড়িতে। আজকে 4 দিন হয়ে গেলো নোটিশ এসছে। নোটিশ নিয়ে একটু টেনশানে ছিলেন উনি। কিছু বলতেন বাড়িতে? কাগজপত্র নিয়ে একটু মাথা ইয়ে হয়ে গেছে, আর উনি একটু মানে টেনশানে মানে ভেঙে পড়েছেন। এই কাগজ সে কাগজ এই নিয়ে টানাটানি বাড়িতে করছে কাগজপত্রগুলো। আচ্ছা, 2002 কি নাম ছিল? 2002 এর আগে নাম ছিল না, 2002 এর পর নাম আছে। পরে নামটা উঠেছিল, তার জন্য কাগজপত্র দেখাতে হবে। কাগজপত্র জোগাড় করতে পেরেছিলেন? কাগজপত্র জোগাড় যে যে কাগজ বলেছিল থানা থেকে বা ব্লক থেকে, সেগুলো জোগাড় করা সেই জোগাড় তারপরেও কেন এই ধরনের ঘটনা ঘটলো বলে মনে করছে? উনি এটা টেনশানে ছিলেন, উনি যে এরকম করবেন আমিও তো বুঝতে পারি। গৌরশঙ্কর সিং, আপনার বাড়ি সাদি। সাদি। কি বিমলবাবু আজকে হঠাৎ যে মারা গেলেন, কিভাবে মারা গেলেন, কি কারণ? বাবু এই এসআইআর নিয়ে তার নাম ছিল না 2002 সালে, সেই নিয়ে আতঙ্কে ওনার ওই যে ভেরিফিকেশন হয়েছিল। ভেরিফিকেশন হওয়ার পরে কাগজপত্র সব রেডি করেছিল ছেলে, কিন্তু ওটা 2 তারিখে ডেট ছিল, কিন্তু কেউ তো কিছু বুঝতে পারেনি। সেই নিয়ে আর 4-5 দিন ধরে একবারে ভুগছে। আমাকেও পরশুদিন জিজ্ঞেস করে দিল তোদের কাগজপত্র ঠিক আছে, মানে আমার কাগজপত্র ঠিক আছে না, আমার ভোটের নাম ইয়েতে নেই, এসআইআরে ডেকেছে, কী হবে কখন কী হবে এইরকম বলেছিল আর কি। তারপর তো কালকে আমার একটা পানের দোকান ছিল, ও সন্ধ্যার সময় দোকানেও গিয়েছিল, খেলা দেখতে গিয়েছে, দোকানে লাকির জন্য কেক নিয়ে এসছে। তারপর তো রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। ঠিক 3:30 নাগাদ বৌদি অত খোঁজাখুঁজি করার পরে সে এমনি 3টা-3:30টায় উঠতো প্রতিদিন, কেননা ওই রামদেবের ইয়েটা করতো, উঠতো। বৌদি বললো উঠে গেছে, এখন আসে না, কী ব্যাপার। তারপরে ছেলেকে ডাকছে, ছেলেকে যখন ডাকছে তখন দেখে যে সামনে 4 রাস্তায় গেটটা বন্ধ করে দিয়েছে। কোনো সুসাইড নোট ফোট লিখে দিয়ে? না, কিচ্ছু না, বা- সবটাই তো ঠিক আছে, সব আছে। সেই আতঙ্কে একটা কদিন ধরে সবাইকে, আমাদের জ্ঞাতি ছোটো ভাই থেকে দিয়ে সুস্থ ঠিক আছে, আমার কিন্তু ঠিক নেই, আমার কি হবে, এরকম একটা আতঙ্ক। তথাপি তার ছেলে সব কিছু কাগজপত্র সব জোগাড় করে রেডি করেছে। এই তো এরকম ব্যাপার। তারপর তো ঠিক 3:30টার সময় বৌদি যখন চিৎকার করে আমরা উঠে গেছি, গিয়ে দেখি এই ব্যাপারটা। ঠিক আছে। ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর। দেখতে থাকুন সানন্দা নিউজ। প্রতিশ্রুতির বন্যা নয়, সাফল্যের শীর্ষে টিউলিপ কোচিং সেন্টার। এখানে ৫ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয়। বিগত ১৩ বছর ধরে আমাদের এই কোচিং সেন্টার সফলতার সমান ধারাবাহিকতা আজও বজায় রেখে এগিয়ে চলেছে। আগামী ২০২৬ শিক্ষাবর্ষে জুনিয়র বিভাগে ৫ম থেকে ১০ম শ্রেণীতে ভর্তির জন্য আগাম যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। উল্লেখ্য, প্রতিটি শ্রেণীতে সর্বাধিক ২০ জন ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে। আগে আসার ভিত্তিতে আগে ভর্তি হবে। ডেমো ক্লাস শুরু হচ্ছে আগামী ১৫ ডিসেম্বর থেকে, প্রকৃত ক্লাস শুরু হচ্ছে ১ জানুয়ারি থেকে। যোগাযোগ করুন টিউলিপ কোচিং সেন্টার, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর।
জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র MA PhD ডক্টর অফ অ্যাস্ট্রোলজি MA IAS আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষসাগর জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষমোহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন। যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশারি স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা, প্রতি সোমবার বেলা 10টা থেকে সন্ধ্যে 6টা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের 26 নম্বর ঘরে, প্রতি মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথম বাড়ি, প্রতি বুধবার বেলা 11টা থেকে বিকেল 4টে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল ঘরে, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত 12/1 বি ঠাকুরদাস পালিত লেন বউবাজার কলকাতা 12। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। দে টাইম সার্ভিস, সহজ কিস্তিতে কেনাকাটার একমাত্র ঠিকানা, খড়িকামাথানি, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম। মোবাইল, স্মার্টফোন, টিভি কিংবা ইলেকট্রনিক্স জিনিস, আপনার বাড়ি সাজানোর জন্য সমস্ত ফার্নিচার, সবকিছু কেনাকাটার একটাই ঠিকানা, দে টাইম সার্ভিস। বিবাহের মরশুমে দে টাইম সার্ভিস নিয়ে এলো এক আকর্ষণীয় অফার। 30,000 টাকার উপরে জিনিস কিনলেই পেয়ে যাবেন সোনা। এছাড়াও থাকছে আকর্ষণীয় ফাইন্যান্সের সুবিধা। কাঠের এবং স্টিলের পালঙ্ক, ড্রেসিং টেবিল, আলমারি, সোফা সেট, আলনা, ট্রাঙ্ক, সমস্ত কোম্পানির ম্যাট্রেস, লেপ, বালিশ, তোশক, টিভি, ফ্রিজ, এসি, কুলার, ওয়াশিং মেশিন, মিক্সার গ্রাইন্ডার, কি নেই এখানে? বেশি চিন্তা ভাবনা না করে চলে আসুন দে টাইম সার্ভিসে। স্ক্রিনে দেওয়া থাকলো আমাদের শোরুমের ঠিকানা। আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র ডিজাইন সবকিছু একই জায়গায় পাবেন। খান্ডাইত আয়রন এম্পোরিয়াম, যেখানে সমস্ত নামি দামি কোম্পানির সিমেন্ট, রড, পোড়া ইট, সিমেন্টের ইট, ব্লক, বালি, চিপস, গিট্টি, এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন। তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে। এছাড়াও কেশিয়ারির অন্যতম JSW, নিউ স্টিল, শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার। খান্ডাইত আয়রন এম্পোরিয়াম, কেশিয়ারি বাসস্ট্যান্ড, পশ্চিম মেদিনীপুর। প্রোপাইটার নিঠু খান্ডাইত। ফোন নাম্বার 9775007282। জয় গুরু অটো, আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই। ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত, মোপেড থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো। আপনাদের শহর কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট। এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে 10,000 টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট। নতুবা রয়েছে 5 লিটার পেট্রোল ও একটি করে হেলমেট। আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে। নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক। আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদে। আর্থিক সচ্ছলতা ছিল না, অভাবের সংসারে বড় হয়ে উঠছিলেন তিনি। তবুও নাচের প্রতি ভালোবাসা কখনো কমেনি। অন্যদের নাচ করতে দেখে নিজে নিজে নাচ শিখেছিলেন অনুকণা পাল।
সেই শেখা নাচেই একদিন মঞ্চে উঠে মুগ্ধ করল দর্শকদের। মুহুর্মুহু করতালিতে ভরে ওঠে অনুষ্ঠানস্থল। এভাবেই নাচকে নিজের জীবনের পথ করে নেন পূর্ব মেদিনীপুর জেলার এগরার বাসিন্দা অনুকণা পাল। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে তিনি নাচ শেখাচ্ছেন। শুরুটা ছিল অত্যন্ত ছোট পরিসরে, হাতে গোনা কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে। ধীরে ধীরে তার কাজ ও দক্ষতার কথা ছড়িয়ে পড়ে এলাকায়। আজ তার কাজে প্রায় 500 জন ছাত্রছাত্রী নিয়মিত নাচ শিখছে। শিশুদের সঙ্গে সহজে আপন হয়ে যান তিনি। অত্যন্ত ধৈর্য ও যত্ন নিয়ে নাচ শেখান। ছাত্রছাত্রীদের কাছে তিনি শুধু একজন শিক্ষিকা নন, তিনি তাদের প্রিয় নাচের দিদিমণি। বর্তমানে তার বয়স প্রায় 55 বছর, কিন্তু তার উদ্যমে কোনো ভাটা পড়েনি। আজও প্রতিদিন নিয়ম করে ক্লাস নেন। ছোট ছোট শিশুদের নাচের হাতিখড়ি দেন। তার কাছে নাচ মানে শুধু শিল্প চর্চা নয়, নাচ মানে শৃঙ্খলা, আত্মবিশ্বাস আর স্বপ্ন দেখার সাহস। একসময় তার কাছে নাচ শিখে এলাকার বহু ছেলে মেয়ে আজ জীবনে প্রতিষ্ঠিত। কেউ শিক্ষক, কেউ শিল্পী, কেউ আবার ভিন্ন পেশায় যুক্ত। তবুও সকলে আজও গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তাদের প্রিয় দিদিমণিকে। অনুকণা পাল প্রমাণ করে দিয়েছেন, ইচ্ছে আর অদম্য জেদ থাকলে সবই সম্ভব। তার জীবন আজও এলাকার মানুষের কাছে এক বড় অনুপ্রেরণা। আপনার নাম? আমার নাম অনুকণা পাল, সবাই কণা নামেই জানে। কি করেন কি আপনি? আমি ছোট থেকেই নাচের মধ্যে ডুবে আছি। নাচটা আমার অক্সিজেন। কি কারণ, মানে কেন নাচটা শেখান, কি কারণ? আমার প্রথম থেকে নটরাজ প্রদত্ত বা যাই হোক, ছোট থেকেই যখনই বই খুলে পড়তাম, কোনো গান বাজলেই নিজে নিজে আমার হাত চলে আসতো অটোমেটিক্যালি। জানি না, এটা তো নটরাজের আশীর্বাদ বা বড়দের আশীর্বাদ। কত বছর ধরে এই নাচ শেখাচ্ছেন? আমার প্রায় হয়ে গেল 40 বছর। কতজনকে এখন নাচ শেখান? আমার এখন প্রায় 500 স্টুডেন্ট। যারা নাচ শেখে তারা কি সবাই পয়সা দিয়ে শেখে নাকি বিনা পয়সা না শেখে? না, অনেক গরিব আছে, নিই না, পয়সা নিই না। অনেকে প্রতিভা আছে, পয়সা দিয়ে সব কেনা যায়, শিল্প কেনা যায় না, অনেকে বিনা পয়সায় শেখে। আচ্ছা, এই যে ধরুন আপনি নাচ শেখাচ্ছেন, আপনার নাচ শিখে কেউ ভালো জায়গায় পৌঁছেছে এরকম? বহু ছাত্রছাত্রী আমাকে তৈরি হয়েছে। অনেকে আমার এখন ছাত্রছাত্রীরা বিশ্বভারতী, রবীন্দ্রনাথী বিশ্বভারতী থেকে পাশ করে এখন রায়পুরে চাকরি করছে, স্কুলে, গার্লস স্কুলে। ওকে কোয়ার্টার দেওয়া হয়েছে দূরে বলে, খাওয়া দাওয়া ফ্রি। মানে উনি কি নাচের হ্যাঁ, নাচের টিচার, বিশ্বভারতী থেকে MA করে ভর্তি হয়েছেন ওখানটায়। আরেকজন ছাত্রী দিল্লিতে থাকে, ইঞ্জিনিয়ার। ও খুব ভালো, 5 জনের মতো এখন 1 নম্বর ইঞ্জিনিয়ারিংয়ে আছে। ও গিয়েছিল থাইল্যান্ডে, ও 5টা দেশ ইভেন্টে ভরতনাট্যমে ফার্স্ট হয়েছে। আচ্ছা, এর জন্য কি কোথাও থেকে কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন? আমি অ্যাওয়ার্ড পেয়েছি। আমি পেয়েছি আমার উজ্জ্বল প্রতিভা অন্বেষণে, আমার সৃজনশীল নৃত্যে ও লোকনৃত্যে আমরা প্রথম হয়েছি। হলদিয়া, কাঁথি, এগরা 3টে নিয়ে হয়েছিল, আমরা প্রথম হয়েছি। আচ্ছা, এলাকায় যে ধরুন আপনি শুধু কি বাচ্চাদের নাকি বড়দেরও নাচ শেখান? না না, বড়দেরও শেখাই। বড়রা নাচটা একটা এক্সারসাইজ। এখন রিসার্চ করে দেখা গেছে মেয়েদের ইউটেরাস ব্রেস্ট ক্যান্সার এর মতো নাচ করলে ওটা হয় না, আর অথবা এর অপশান হচ্ছে 3 ঘন্টা টানা হাঁটা। ওই জন্য নাচটা একটা বড় একটা এক্সারসাইজ এবং বড় শিল্প। আচ্ছা, যারা ধরুন আপনার কাছে নাচ শিখতে আসে তাদের কেমন আপনার প্রতি লুক? আমি একটু স্ট্রিক্ট। কেন? আমার ছাত্রছাত্রী যারা তৈরি হবে একটা বটবৃক্ষের মতো। আমার বেশি স্টুডেন্ট দরকার নেই, কম স্টুডেন্ট, কিন্তু বটবৃক্ষের মতো মানুষ হবে। সবাই ডিসিপ্লিন দেখে তাকিয়ে থাকবে যে এই স্টুডেন্ট। এই ডিসিপ্লিনটা খুব মানি আমি একটু। এখন আপনার বয়স কত? আমার এখন 55। হাতের সৌন্দর্য বাড়াতে মেহেন্দির ব্যবহার বহুদিনের। বিয়ে, উৎসব কিংবা নানা অনুষ্ঠানে মেহেন্দি ছাড়া মেয়েদের সাজ যেন অসম্পূর্ণ। সেই মেহেন্দিকেই জীবিকার পথ করে নিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার এগরার অনিতা বেগম। শখের বসে বাড়িতে মেহেন্দি তৈরি শুরু করেছিলেন। সেই শখই আজ তার রোজগারের প্রধান ভরসা। নিজের পরিশ্রম আর ইচ্ছাশক্তির জোরে অনিতা হয়ে উঠেছেন স্বাবলম্বী। অনিতার এই যাত্রা সহজ ছিল না। প্রথমে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে মেহেন্দি তৈরির সামগ্রী অর্ডার করতেন। ইউটিউব দেখে ধীরে ধীরে শেখেন মেহেন্দি তৈরির কৌশল। বারবার চেষ্টা করতে করতে নিজের মতো করে অর্গানিক মেহেন্দি তৈরি করতে শুরু করেন। রাসায়নিক মুক্ত হওয়ায় এই মেহেন্দির রং গাঢ় হয় এবং ত্বকের ক্ষতি কম হয়। এই কারণে গ্রাহকদের কাছে তার মেহেন্দির চাহিদা বাড়তে থাকে। শুরুর দিকে বন্ধু বান্ধব ও আশেপাশের মানুষই অনিতার তৈরি মেহেন্দি কিনতেন।
অনেকেই তার কাছ থেকে হাতে মেহেন্দির সুন্দর ডিজাইন করিয়ে নিতেন। অনিতা নানা ধরনের আকর্ষণীয় আধুনিক ডিজাইন করতে পারেন। কাজের মান ভালো হওয়ায় ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়ে। এরপর অনলাইন ও বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশে মেহেন্দি বিক্রি শুরু করেন তিনি। বর্তমানে অনিতা বেগম মেহেন্দি তৈরি করে নিজের দৈনন্দিন খরচ চালাচ্ছেন। বাড়িতে বসে তিনি নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন। তার এই সাফল্য এলাকার অনেক মেয়ের কাছে অনুপ্রেরণা। অনিতা প্রমাণ করেছেন ছোট উদ্যোগ থেকেও বড় সাফল্য আসতে পারে। যে মেহেন্দি হাতের সৌন্দর্য বাড়ায়, সেই মেহেন্দি আজ তার জীবনের পথ বদলে দিয়েছে। অনিতা বেগম। বলছি এই যে আপনি যেটা বানাচ্ছেন এটা কি? এটা হচ্ছে অর্গানিক মেহেন্দি, মানে আমরা যেটা মেহেন্দি পরি, মানে হেনা যেটাকে বলা হয়, এটা বাজারে যেটা পাওয়া যায় ওই রকমই। এটা হচ্ছে অর্গানিক, মানে হাতে তৈরি করা। তো বাজারে যে মেহেন্দিটা হয় সেটা অনেকজনের কি হয়, যে স্কিনের যাদের প্রবলেম থাকে তাদের ইচিং হয়, বা বাজারের মেহেন্দিগুলো পরতে গেলে যখন স্টেনটা তার মানে কালারটা যখন মেহেন্দি যখন উঠে যায় তখন একটা চামড়ার মতন করে একটা পরত ওঠে, ঠিক আছে। ওটা বাজারের মেহেন্দিতে স্পেশালি ইথাইল অ্যালকোহলটা ইউজ করা হয়। তা আমরা যে অর্গানিক মেহেন্দিটা ইউজ করি ওটার মধ্যে অ্যালকোহল ফ্রি মানে তৈরি করি, মানে কোনো রকমের কোনো কেমিক্যাল দিই না, ঠিক আছে। আর এটা কি আপনি শেখান? না না, এটা শেখাই না। এটা অ্যাকচুয়ালি আমি মেহেন্দি করতে খুব ভালোবাসতাম, ডিজাইনিং আমার ভালো লাগে আর কি, যে কোনো মানে পেন ধরে ডিজাইন করা, এরকম আমি খুব ছোটোবেলা থেকে আঁকাউকি এগুলো করতাম। অর্গানিক মেহেন্দি ওঠার সময় কালারটা নর্মালি ফেড হয়ে ওঠে, কোনো স্তর ওঠে না। তো আমার কি হয়, আমার ঠাম্মা আগে, মানে আমার নিজের ঠাম্মা, উনি আগে রাজস্থান যেতেন, রাজস্থানে মেহেন্দি পাউডার পাওয়া যেত। তো আমার ঠাম্মা আনতেন ওই চুলে রং করার জন্য। তো ওইগুলো কী করতেন ঠাম্মা, জলে মিক্স করে আমাদেরকে রাতে উনি একটা পিচকাঠি দিয়ে উনি হাতে হাতে করে এরকম করে দিতেন, তো কালার আসতো। তো আমি তখন সেটা ভাবলাম অর্গানিক মেহেন্দি নিয়ে এবার আমি কীভাবে তৈরি করাই সেটা নিয়ে একটু রিসার্চ করলাম ফোনে। করতে করতে অর্গানিক মেহেন্দিতে কিছু তেল থাকে, অয়েল থাকে, যে অয়েলটা স্টেনটা বাড়ায়, ঠিক আছে। যেমন হচ্ছে ইকুয়াল পটাশ অয়েল, টি ট্রি অয়েল, এরকম নানা রকমের অয়েল থাকে। সেগুলো একটা প্রপার কোয়ান্টিটিতে মিক্স করলে কালারটা মানে ভালো আসে। তো আমি সেইভাবে যখন নিজের জন্য তৈরি করতে করতে এবার ফেসবুকে পোস্ট করলাম যে এমনি অর্গানিক মেহেন্দি যদি কারোর লাগে আমার সঙ্গে যোগাযোগ করবে। তো অনেকজনকে দিয়েছি, প্লাস আমার কাছে যারা মেহেন্দি করতে আসে তাদেরকে আমি আমার নিজের তৈরি করা পেস্ট দিয়ে মেহেন্দি করাই। তো কালার খুব সুন্দর আসে। মানে এই মেহেন্দির কি চাহিদা খুব? হ্যাঁ, ভালো। মানে আমি তো ইনস্টাতে যেহেতু এটা বেশি পোস্ট করি, তো আমার বাইরের স্টেট থেকেও অনেক অর্ডার এসছে। আমি এখনো পর্যন্ত দিল্লি, বিহার, ঝাড়খণ্ড 3-4টে স্টেটে আমি দিয়েছি। তারপরে কলকাতাতেও আমার অনেক ফ্রেন্ডরা থাকে, প্লাস আমাদের লোকালিটি যারা জানে তারা নেয়। তো বাইরেও আমি এটা পাঠিয়েছি 2-3টে স্টেটে। মালদা জেলার মানিকচক ব্লকের বিজেপি পরিচালিত হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ। গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতাকে আড়াল করে দলীয় সদস্যদের নিয়ে কাজের নামে সরকারি টাকা আত্মসাৎ করছেন প্রধান। এমনই অভিযোগ তুলে মানিকচক ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জমা দিল তৃণমূল। অভিযোগ, লিজ পিটের প্রায় 50 লক্ষ টাকা কাজ না করেই ভাগ বাটোয়ারা করে নিয়েছে বিজেপি প্রধান অনিমা রানী মণ্ডল ও তার দলবল। এমনই অভিযোগ, দলীয় নেতা পঞ্চায়েত সদস্য কন্ট্রাক্টরদের নিয়ে এই টাকা ভাগ বাটোয়ারা হচ্ছে বলে অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের। মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ বলে দাবি হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের। আমাদের হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত প্রধান, মেনলি বিষয়টা হচ্ছে এর আগে আমাদের লিজ পিটের কাজ হয়েছে, সেটা বিরোধী দলনেতাকে জানানো হয়নি, কোনো সই করেনি, গোপন টেন্ডার করেছে 110টি। কত টাকার কাজ? প্রায় 50 লক্ষ টাকার কাজ। আমরা আমাদের কোনো মেম্বারকে কোনো মানে কাজও দেয়নি এবং আমাদেরকে জানানোও হয়নি। এর আগে আমরা 26/11/2025 সালে বিডিও সাহেবের কাছে এসে আমরা কমপ্লেন করেছি, একটা ডিপিআরডিওকে জানিয়েছি, ডিএম সাহেবাকে জানিয়েছি, মানে আর মানে এইচডিও স্যারকে জানিয়েছি। আজকে তো অভিযোগ করলেন? আজকেও অভিযোগ করলাম, তাতেও আমাদের লাভ হয়নি, মানে কি যে আমরা কোনো মানে পাইনি, সূক্ষ্ম বিচার পাইনি। আজকে আবার পুনরায় ওই মানে কি যে ভিত্তিতে আজকে আবার মানে আমরা টেন্ডারের দুর্নীতিতে আবার আজকে মানে কি যে অভিযোগ করছি। আপনাদের কেন বঞ্চিত করে দিচ্ছে?
ওই বিজেপি আমরা টিএমসি মেম্বার আছি তার জন্যে। হ্যাঁ, এর আগেও আমার কাছে অভিযোগ এসেছিল এবং বিডিও সাহেবকেও দেওয়া হয়েছিল। তো মাঝখানে কথাও হয়েছিল যে এটা নিয়ে তদন্ত করা হবে, যদিও এখনও তদন্ত হয়নি বা কোনো সুরাহা করা হয়নি। তো আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করব যে আমাদের যেটা দক্ষিণ চণ্ডীপুর যেটা হীরানন্দপুর যেটা গ্রাম পঞ্চায়েত আছে বিজেপি শাসিত, তো সেখানে প্রধান মানে আমাদের টিএমসি পার্টির যেগুলো জনপ্রতিনিধি আছে তাদেরকে নিয়ে কাজ করছে না, আমার মেম্বারদেরকে নিয়ে কাজ করছে না, বিরোধী দলনেতাদেরকে নিয়ে কাজ করছে না। কিন্তু আমরা আমাদের পঞ্চায়েত সমিতি এবং অন্যান্য আমাদের টিএমসি যে গ্রাম পঞ্চায়েতরা আছে তারা সবাইকে নিয়েই কাজ করে, যেরকম হোক কিছুটা হলেও কাজ করে, সবাইকে নিয়েই করে। কিন্তু ওনারা কিছুতেই করছেন না এবং বেআইনিভাবে যেগুলো টেন্ডার হচ্ছে সেগুলো সাইন করাটাও প্রয়োজন বোধ করে না। আমরা প্রত্যেকের সাইন নিয়ে অনুমোদন নিয়েই কাজ করি, কিন্তু ওরা তো কিছুতেই করে না, এটা ওদের স্বভাব বলেন আর যেই বলেন। তো আমি বিডিও সাহেবকে বলবো যাতে এটা তদন্ত করে দেখে যে কী সমস্যা আছে বা কেন এটা মানে টেন্ডারটা মানে বিরোধী দলনেতার সাইন ছাড়াই কেন করে দিল, কেন হলো এরকম, এটা আমি বিডিও সাহেবকে বলবো, আলোচনা করব যাতে তদন্তটা হোক। বললো কি নিয়ম হিসাবে মিটিং হচ্ছে, অনলাইন থেকে মিটিং হচ্ছে, ওদের বুধের কাজ দিচ্ছি, সব মেম্বারগুলোকে মিটিংয়ে ডাকছি, কাজ করছে, সবাই অভিযোগ করেছে তো করুক না, আমি সবাই নিয়ে কাজ করছি। লিস্টপিটের সবাই বুধকে দিয়েছি মেম্বারগুলোকে। সবাই কাজ পেয়েছে? হ্যাঁ, সবাইকে কাজ পেয়েছে। লুটপাটা হচ্ছে না, ওদের টাকা চাইছে কি 1 লাখ টাকা দিবি তো সই করবো, না দিবি তো সই করবো না। কারা বলছে এটা? ওদের বিরোধীগুলা। মানে কারা? তৃণমূলের? তৃণমূল বলছে যে আপনাদের টাকা দিতে। হ্যাঁ। কি বলেছিলেন আপনি? আমি বলছি কোনো টাকা পয়সা দেওয়া যাবে না, অনলাইন থেকে কাজ হচ্ছে, অনলাইন থেকে পাওয়া যাচ্ছে না আমাদেরকে, কোনো ভাগ টাকা পাওয়া যাচ্ছে না আমাদেরকে, অনলাইন থেকে কাজ হচ্ছে, সরকারি নিয়ম মেনে হচ্ছে? সরকারি নিয়ম হচ্ছে। তো যারা অভিযোগ করছে ওরা কি মিথ্যা অভিযোগ করছে? মিথ্যা বলছে, সব কথা মিথ্যা বলছে ওদের। কেন? পাচ্ছে না ওই জন্য মিথ্যা বলছে সব সময়। টাকার জন্য? হ্যাঁ, টাকা পয়সা পাচ্ছে না ওই জন্য মিথ্যা বলছে? হ্যাঁ, ওই জন্য মিথ্যা বলছে। করছে? হ্যাঁ, জানাবো তো। কাকে জানাবেন? ভিডিওকে জানাবো। যে কি জানাবেন? জানাবো কি আমাদের অনলাইন থেকে কাজ হচ্ছে, অনলাইন থেকে সব কিছু করছি, আর এখন বিরোধী লোক বলছে কি টাকা মারছি। কোথায় টাকা মারছি? ঠিকাদারগুলো জিজ্ঞাসা করলাম কোথায় টাকা মারছি আমাদের। আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।